ঠাকুরগাঁওয়ে একসাথে নিখোঁজ 4 স্কুল ছাত্রী সিলেটে উদ্ধার। সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল একটি চক্রের, ধারণা পুলিশের। ফরিদপুরে সংঘর্ষে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ। মুন্সিগঞ্জে রান্নাঘরে মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ, গ্রেপ্তার 4 জন। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে 3 নতুন উপজেলা, হালদা পেল থানার স্বীকৃতি। ঢাকায় যুক্ত হবে পূর্বাচল। এইচএসসি পরীক্ষা শুরু কাল, কেন্দ্রে সিসি ক্যামেরা সহ শেষ প্রস্তুতি। দ্রুত খাতা দেখতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেবে সরকার। হবিগঞ্জে রাতের আধারে রেমা, কালেঙ্গা সহ সংরক্ষিত বনাঞ্চল উজাড়। অবাধে গাছ কেটে বিক্রি করছে প্রভাবশালীরা, হুমকিতে জীববৈচিত্র্য। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ 4 স্কুল ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশে জানায়, গতকাল সকালে বালিয়াডাঙ্গি থেকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় 4 স্কুল ছাত্রী। মধ্যরাত পর্যন্ত তারা বাসায় না ফেরায় থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। আজ দুপুরে সিলেট বাস স্ট্যান্ড থেকে পুলিশ তাদের উদ্ধার করে রাখা হয়েছে দক্ষিণ সুরমা থানায়। পুলিশের ধারণা, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে তারা সিলেটে এসেছিল। ভারতে পাচারের পরিকল্পনাও ছিল 4 স্কুল ছাত্রীকে। উদ্ধার হওয়া এই 4 স্কুল ছাত্রীকে রাখা হয়েছে সুরমা দক্ষিণ থানায়। আমরা এই বিষয়ে জানতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হব সহকর্মী রবিউল হাসান রিপনের সঙ্গে। রিপন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনিও কোনো ছাত্রীর বাড়িতে আছেন হয়তো। পরিবার কি বলছে, আর পুলিশের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন কখন নাগাদ তাদেরকে ঠাকুরগাঁওয়ে আনা হতে পারে? জি, ধন্যবাদ আরিফ। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল সকালবেলায় এই 4 ছাত্রী ঠাকুরগাঁও যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, তারা এখানে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে কিন্তু বাসা থেকে বের হয় এবং দুপুর নাগাদ তারা বাসায় না ফেরার কারণে তাদের বাবা মারা এক প্রকার অস্থির হয়ে যায় এবং খোঁজখবর নেয় সবখানে খোঁজখবর নেওয়ার পরে তারা যখন আসলে মেয়েদের কোনো খোঁজখবর পাচ্ছিল না, তখনই তারা থানায় রাতের বেলা জানায়। এবং এই বিষয় নিয়ে আমরা মেয়ের একজন অভিভাবক রয়েছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে ঘটনা কি হয়েছিল। ঘটনাটা ছিল, এই 4 ছাত্রীরা নিয়মিতই একই স্কুলে পড়তো এবং প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে সকালেই 10টা-11টা নাগাদ। যখন তারা প্রাইভেট থেকে ফিরে আসেনি, তখন স্বাভাবিকভাবে আমরা একটু বিচলিত হয়ে পড়ি এবং এমনি আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এই খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হই, পরিশেষে আমরা বালিয়াডাঙ্গি থানা পুলিশের সহযোগিতায় সাধারণ ডায়েরি করি এবং সেই থেকে পুলিশের কর্মতৎপরতায় আজ সকাল অবধিও আমরা কোনো তথ্য সঠিকভাবে পাইনি। কিছুক্ষণ আগে সম্ভবত 2টা বা 1:30টা নাগাদ ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হলো যে বালিয়াডাঙ্গির 4 নিখোঁজ ছাত্রী সিলেটে আটক করা হয়েছে। এই সংবাদ পেয়ে আমরা সন্তুষ্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি, যদি উদ্ধার হয় তাহলে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশ, বালিয়াডাঙ্গি থানা সহ সাংবাদিক। এবং আপনারা এখন কি কোনো প্রকার তাদেরকে আনতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা আনতে গেছি, অলরেডি আমাদের গাড়ি চলে গেছে আনার জন্য। থানা থেকে আমরা 2 জন পুলিশ কনস্টেবল নিব হয়তো, আর আমরা সিলেটের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা মেয়েদেরকে বাড়িতে ফিরে পেলি। কি ধারণা করছে তারা কোথায় গিয়েছে বা এখন পর্যন্ত সেরকম কিছু মনে হয় না, তবে একটা বিষয় পরিষ্কার যে আমি নিজেও এটা নিয়ে দুঃখিত যে বাংলাদেশের যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে যে কথাগুলো চলছে, যেহেতু আমরা সংখ্যালঘু এবং সংখ্যালঘু পরিবারের মেয়ে, স্বাভাবিকভাবে মানুষ হয়তো এটাকে একটু অন্য সেন্সে নেওয়ার চেষ্টা করবে। আসলে সেই জায়গাটাতে কোনো সুযোগ নেই। তারা বাড়ি থেকে অলরেডি, আর এই উঠতি বয়সের মেয়েরা, এদের হাতে মোবাইল ফোন দেওয়াটাও একটা আমাদের ভুল বা বোকামি হয়েছে বটে। তো এই জন্যই আমার মনে হয় না যে এখানে রাষ্ট্রীয় বা ধর্মীয় কোনো ভাবাবেগ কাজ করেছে। এটা মোবাইলের যোগাযোগ করেই
এই পর্যন্ত গেছে। এখন ওরা ফিরে আসলে ওদের মুখ থেকে শুনে পরে বোঝা যাবে মূল বিষয়টা কী ছিল। যে আরিফ, আমরা কিন্তু এখানকার যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে ঠাকুরা, তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে সিলেটে উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে আবার ঠাকুরগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবারের লোকজন সেখানে যাচ্ছেন। আরিফ, ধন্যবাদ দীপন। ঠাকুরগাঁও থেকে নিখোঁজ 4 স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সিলেট থেকে। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ফরিদপুরের ভাঙায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। দুপুরে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজন এবং স্থানীয়রা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় 1 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে মঙ্গলবার রাতে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে জড়ায় কাপুরিয়া সদরদি ও হাসামদিয়া গ্রামের লোকজন। আহত হয় অন্তত 20 জন। ঢাকায় আনার পথে গুলিবিদ্ধ শেখ প্রাণ হারান। এ বিষয়ে জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, গতকাল থেকেই আমরা সংঘর্ষের সংবাদ প্রচার করছিলাম। আজকে একজন মারা গেছেন, আমরা সেই সংবাদটাও দেখলাম। এখন এই সবশেষ এলাকার পরিস্থিতি কি? পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা এবং নিহত যিনি হয়েছেন তার দাফন প্রক্রিয়া কি অবস্থায় আছে, জানাবেন বিস্তারিত। আরিফ, আমি নিহত সুমনের বাড়িতে কিন্তু এখন অবস্থান করছি। আপনি আমার পিছনে এবং হাতের ডানে বামে সব দিকে কিন্তু দেখছেন যে এলাকার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত নিহত সুমনের লাশটি কিন্তু এসে পৌঁছায়নি। আর ঢাকা থেকে আরও প্রায় 30 মিনিটের মতো লাগবে তার বাসায় এসে লাশটি পৌঁছাতে। এরপর দাফন কার্যক্রম এশাবাদ দিয়েছে। তার আগেই দেখেন যে, আমি যদি ক্যামেরায় দেখাই যে স্থানীয়রা কিন্তু এই শোকাহত অবস্থায় কিন্তু তারা এই নিহত সুমনের বাড়িতে কিন্তু অবস্থান করছেন। আপনি জানেন যে গতকালকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে কিন্তু তিনি মারা যান এবং এরপর থেকে এই কাপুরিয়া সদরদি এলাকার আপামর জনতা অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এক ধরনের ক্ষোভে ফেটে পড়েছেন এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে তারা বেলা 12টার দিকে দেখিয়েছেন এবং সেই 12টার দিকে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু তারা প্রায় 1.5 ঘন্টা যাবৎ অবরোধ করে রেখেছিলেন। এরপর পুলিশের তৎপরতায়, পুলিশের অনুরোধে তারা কিন্তু বিচারের দাবি করছিলেন যে কোনোভাবেই যেন এই যে সুমনকে হত্যা করেছে, যে সুমনকে গুলি করেছে, সে যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। তার জন্য সুষ্ঠু এই সুমনের হত্যাকারীর যে বিচার সেটি যেন নিশ্চিত হয়, সেই দাবি কিন্তু তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি, তাদের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি থেকে তারা নানানভাবে জানিয়েছিলেন এবং সেই পরপরই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়। পুলিশ কিন্তু জানায় যে এই হত্যাকারী যেই হোক তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এই ধরনের আশ্বাস পাওয়ার পর কিন্তু তারা আজকে অবরোধ কর্মসূচি উঠিয়ে নিয়েছে। আগামীকাল 12টা পর্যন্ত তারা এক ধরনের অবরোধ মুলতবি করেছেন। যদি এখন পর্যন্ত যে অভিযুক্ত তারা দাবি করছেন সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। যদি গ্রেফতার না করা হয় তারা বলছেন যে আগামীকাল 12টার পরে তারা আবার সড়ক অবরোধ করবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ভাঙা এলাকা জুড়ে এবং এখন পর্যন্ত দাফন কার্যক্রম আসলে সুমনের শেষ হয়নি। এই ছিল আসলে ভাঙার যে চলমান গতকালকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে যে একজন গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছেন তার বাড়ি থেকে সর্বশেষ খবর আমার কাছে। আরিফ, ধন্যবাদ হিমন। ফরিদপুরের ভাঙায় সংঘর্ষের ঘটনায় নিহত সুমন শেখের বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। এদিকে জমি লিখে না দেয়ায় পরকীয়া প্রেমিকের সহায়তায় বৃদ্ধ স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী। পরে 4 জন মিলে লাশ পুঁতে রাখে রান্নাঘরে, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত 4 জন। মুন্সিগঞ্জে 10 ফুট মাটি খুঁড়ে উদ্ধার করা হলো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ।
রান্নাঘরে 10 ফুট মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল মরদেহ। নিখোঁজের 50 দিন পর মাটি খুঁড়ে তোলা হলো বৃদ্ধের লাশ। গত 9 মে মুন্সিগঞ্জের সিরাজদি খানের চাইনপাড়া থেকে নিখোঁজ হন 60 বছরের বৃদ্ধ আওলাদ হোসেন। পরে 23 মে সিরাজদি খান থানায় মামলা করেন তার ভাই। নিখোঁজের পর দীর্ঘদিন পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে আওলাদকে খোঁজাখুঁজি করলেও সন্ধান মিলছিল না। 31 মে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় আওলাদের দ্বিতীয় স্ত্রী রানী বেগমের বোনজামাই ও পরকীয়া প্রেমিককে। পরে তাদের দেয়া তথ্যে ডেইরি ফার্ম ব্যবসায়ী বোরহানের রান্নাঘরের নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ জানায় জমি লিখে না দেওয়ায় পরকীয়া প্রেমিকের সহায়তায় বৃদ্ধ স্বামীকে হত্যার পরিকল্পনা করেন রানী বেগম। ঘটনাটা ঘটেছে বোরহানের গরুর ফার্মে, ডেড বডি সেখানে পুঁতে রাখা হয়েছে। কিন্তু বোরহান এবং রানী বেগম দুইজন বাকি আছে, কিন্তু মূল যে মাস্টার মাইন্ড, যে প্ল্যানার, এই মানিককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। নিহত আওলাদ হোসেনের সম্পত্তি নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছে পুলিশ। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ। নিখোঁজের 2 দিন পর টাঙ্গাইলের ডোবা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গত সোমবার সখীপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন পারভিন আক্তার নামে এক বিধবা নারী। পরে থানায় অপহরণ মামলা করেন তার ছেলে। সকালে বাড়ির পাশের একটি ডোবায় পারভিন আক্তারের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে। 4 জন তো মারা গেছে। 3টি নতুন উপজেলা এবং একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এছাড়া পুরো পূর্বাচল প্রকল্পকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম সভায় এই সব সিদ্ধান্ত হয়। নিকার প্রস্তাব অনুযায়ী 3টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও। আর চট্টগ্রামের হালদা পেয়েছে থানার স্বীকৃতি। দর্শকের বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, গফুরগাঁওয়ের যে পাগলা থানার নামকরণ নিয়ে অসন্তোষ ছিল, সেই এলাকাটি এখন নামকরণ করা হলো দক্ষিণ গফরগাঁও। এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন, জানাবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। আরিফ, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই এলাকাবাসী খুবই ধন্যবাদ জানিয়েছেন, খুবই আনন্দিত যে নতুন নিকার যে 121তম সভায় এই যে অনুমোদন দিয়েছেন নতুন একটি উপজেলা হওয়ার জন্য। দীর্ঘদিন যাবৎ জানেন যে আসলে এই উপজেলার নাম নিয়ে সম্প্রতি একটি পক্ষ, বিশাল একটি অংশ পাগলা এলাকার, তারা কিন্তু চেয়েছেন যে পাগলা নামে হোক, এবং আরেকটি অংশ চেয়েছিল ওই দক্ষিণ গফরগাঁওয়ের যে 8টি উপজেলার 8টি ইউনিয়ন নিয়ে যে বাসিন্দা, কিছু অংশ চেয়েছিল যেন আদর্শনগর হোক। এই যে এই দুই পক্ষ যে চেয়েছিল, আসলে এখানে আমি দেখতে পাচ্ছি সবাই আসলে আনন্দিত যে দক্ষিণ গফরগাঁও যে উপজেলার নামকরণ করা হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যে এই নামকরণ করেছেন, তিনি এতে কিন্তু সন্তুষ্ট তারা। এবং তারা আসলে একটা বিষয় বলছেন, পাগলার কিছুক্ষণ আগে তারা আনন্দ মিছিল করেছেন এবং পাগলা থানার সামনে তারা যে দাবি তুলেছেন যেন এই পাগলা থানার পাশেই যেন এই যে উপজেলা নতুন যেটা অনুমোদন দেওয়া হচ্ছে সেটা যেন স্থাপন করা হয়, সেটা তারা বলছেন। কারণ হচ্ছে এই 8টি যে দক্ষিণের যে 8টি ইউনিয়নের যে মাঝ বরাবর যে জায়গাটি পয়েন্ট, সেটা হচ্ছে পাগলা। এই পাগলা থানায় যেখানে হয়েছে এটার পাশেই যেন উপজেলা হয়, তাহলে ওখান থেকে সব জায়গায় মানুষজন খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, আসতে পারবে। এবং ওই যে জায়গাটি সেটা হচ্ছে অনুন্নত এলাকা, এবং অনুন্নত এলাকায় নতুন অবকাঠামো, সরকারি অবকাঠামো হওয়ার একটা সম্ভাবতা বা বেশি প্রাধান্য থাকে। সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন যেন সেই সুবিধাবঞ্চিত এলাকাটিতেই যেন উপজেলাটি হয়, এবং সেটা হচ্ছে মাঝ বরাবর। এবং তারা বলছেন যেন জায়গা যদি দেওয়ার ক্ষেত্রে জায়গা দিতে হয় সেই উপজেলা হওয়ার ক্ষেত্রে ওই এলাকাবাসী তারা নিজেরা জায়গা দিতে, এবং যদি নিচু জায়গা থাকে সেটাও তারা এই ভরাট করে এই উপজেলার জন্য উপযোগী করে রাখতে চান। এবং জানেন যে আসলে কিছুদিন আগে যে এই প্রস্তাবনা যেটা পাঠানো হয়েছিল, সেটা যে স্থানীয় যে প্রশাসন অর্থাৎ ইউনো যে প্রস্তাবনাটি পাঠিয়েছে মন্ত্রণালয়ে, তিনি স্বীকার করেছেন আসলে কোনো ধরনের গণশুনানি ছাড়াই তিনি এই যে
প্রস্তাবনাটি পাঠিয়েছিলেন, এই প্রতিবেদন দিয়েছিলেন, সেজন্য কিন্তু তিনি সমালোচিত হয়েছিলেন। তো সবশেষ আসলে উপজেলা হওয়ার পরবর্তীতে উপজেলার অনুমোদন দেওয়ার পরে সব এলাকাবাসী কিন্তু খুবই আনন্দিত এবং খুব দ্রুতই যেন সেটা বাস্তবায়ন করা হয় সেটাই চাচ্ছেন তারা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান, জানাচ্ছিলেন নতুন উপজেলা নিয়ে সবশেষ। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন 12,67,486 জন পরীক্ষার্থী। নকল ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পরীক্ষা দোরগোড়ায়, তাই নাওয়া খাওয়া ভুলে পড়ার টেবিলে ব্যস্ত যশোরের এইচএসসি পরীক্ষার্থী সোহাইল মাহমুদ। এবার 2026 সালে আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের প্রশ্ন পুরো বাংলাদেশেই সেম কোশ্চেন আমরা পরীক্ষা দিব। আশা রাখা যায় এখন প্রশ্নের মান কিভাবে হবে সবার কথা বিবেচনা করেই হয়তো এই ডিসিশনটা নিয়েছে বাংলাদেশ সরকার। সোহাইলের মতো 12,67,000 শিক্ষার্থী এবার পরীক্ষা দেবে 11টি বোর্ডে। প্রথমবারের মতো সব কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান, লাইট, তারপরে আপনার ক্যামেরা, তারপরে পানির ব্যবস্থা, যতগুলো লাগে আর কি মোটামুটি আমরা অনেকটা শেষ করছি। পরীক্ষার সব প্রস্তুতি শেষ হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে লোডশেডিং। এছাড়া উপকূলীয় এলাকার কিছু কেন্দ্রে দুশ্চিন্তা আছে বৈরী আবহাওয়া নিয়ে। চিঠি পাঠিয়ে দিয়েছি, তারপরেও আমরা টেলিফোনে যোগাযোগ করেছি যাতে আমাদের পরীক্ষা চলাকালীন এখানে কোনো রকম বিদ্যুৎ সরবরাহ যেন থাকে। স্কুলের ভিতরেও কিন্তু পানি উঠে যায়। তো আমি আসলে যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যেন এই স্কুলগুলি এবং এই স্কুলগুলি যেন মাঠ উঁচু করা হয়, রাস্তাঘাট যেন সংস্কার করা হয়, যেন শিক্ষার্থীরা ভালোভাবে স্কুলে পড়াশোনা করতে পারে। স্কুলে সামান্য বৃষ্টি হইলে পানি চলে আসে, রাস্তাঘাট ডুবে যায় এবং মাঠের যে পরিমাণ ভরাট দরকার ওই পরিমাণ ভরাট না থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে কষ্ট হয় তাদের। তবে সব সংখ্যা দূরে ঠেলে পরীক্ষা নির্বিঘ্ন করতে গঠন করা হয়েছে র্যাপিড ভিজিলেন্স টিম। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাকছে মেডিকেল টিম। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম দুর্বৃত্ত বা কোনো রকম অব্যবস্থাপনা আমরা একেবারে বরদাস্ত করব না। আমরা যদি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয়, তাহলে অভিন্ন প্রশ্নপত্রে বেটার। রেজাল্টের একটা বিষয় ছিল যে এত% পাস হতে হবে, এত% জিপিএ 5 হতে হবে। আমাদের বর্তমান সরকারের সময়ে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। 2 জুলাই শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী 8 আগস্ট পর্যন্ত। হাসিবুর রহমান, স্টার নিউজ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এমন অপপ্রচার ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, এবছর দ্রুত খাতা দেখা ও পরীক্ষার ফল ঘোষণারও থাকছে বিশেষ ব্যবস্থা। 2 জুলাই সারা দেশে এইচএসসি পরীক্ষার টেবিলে বসছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। জানান, এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে রয়েছে বিকল্প ব্যবস্থা। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। শিক্ষামন্ত্রী দাবি করেন, বিগত সময়ে নকল প্রশ্ন ফাঁসের যে মহোৎসব ছিল তা ঠেকানো গেছে। তবে সামাজিক মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবছর দ্রুত খাতা দেখা ও পরীক্ষার ফল ঘোষণায়ও নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 2028 সালে নতুন কারিকুলামে পাঠদান ও পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। 12,70,583 জন। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। দর্শক, আমরা শুরুতে যেমনটি জানিয়েছিলাম, ঠাকুরগাঁওয়ের নিখোঁজ 4 স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সিলেটে। রাখা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা থানায়। এ বিষয়ে আরও জানতে আমার যুক্ত হব সহকর্মী ইয়াহিয়া মারুফের সঙ্গে।
মারুফ, শিক্ষার্থীদের যে থানাটিতে রাখা হয়েছে তারা এখন কি অবস্থায় আছে এবং পুলিশ ধারণা করছে যে একটি অপহরণ চক্র তাদের সিলেটে নিয়ে আসতে পারে। সেই অপহরণ চক্রের কাউকে শনাক্ত বা তাদের ধরতে পুলিশের তৎপরতা কেমন কি দেখছেন জানাবেন। আরিফ, ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার পুলিশ আসলে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বের করতে পারেনি এবং তারা বলছে যে এই শিক্ষার্থীরা আসলে তাদেরকে পুলিশকে যেটা জানিয়েছে যে এই পুলিশ তারা কখনোই সিলেটে আসে নাই, সেজন্য সিলেট ঘুরতে এসেছে। আমি নিজেও কথা বলেছি তাদের সঙ্গে, তারা আমাকে যেটি বলছে যে তারা ঠাকুরগাঁও থেকে দিনাজপুর কিভাবে আসছে সেটা বলতে পারে না, কিন্তু দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের গাড়িতে দিনাজপুর থেকে সিলেটের গাড়িতে যখন তারা উঠেছে তখন তারা বুঝতে পারছে যে তারা সিলেটে যাচ্ছে। তাদেরকে এতক্ষণ সিলেটের দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল, দক্ষিণ সুরমা থানার অধীনস্থ। এখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার ক্যামেরায় হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি, পুলিশের গাড়ি চলে যাচ্ছে, সেই গাড়িতে করেই তাদেরকে দক্ষিণ সুরমা থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ফাঁড়িতে মহিলা পুলিশ নাই সেজন্য। তারা যখন ভোরবেলা সিলেটে এসে পৌঁছানোর পরপরই এখানে তাদের একজন আত্মীয় রয়েছেন, সেই আত্মীয়র মাধ্যমে আসলে তার শরণাপন্ন হন এবং সেই আত্মীয়র মাধ্যমে আসলে পুলিশ যখন তথ্য পায় এবং ঠাকুরগাঁও পুলিশের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের সাথে যোগাযোগ করা হলে এই পুলিশের সহযোগিতায় তারা আসলে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং ফাঁড়ি থেকে তাদেরকে এখন থানাতে নিয়ে রাখা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজনের সাথেও কথা হয়েছে। তারা ঠাকুরগাঁও থেকে সিলেট আসার উদ্দেশ্যে রওনা করেছেন এবং তারা সিলেটে আসলেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই 4 জন শিক্ষার্থীর মধ্যে 3 জন ক্লাস 10-এ পড়েন এবং একজন 8ম শ্রেণীতে পড়েন বলে তারা জানিয়েছেন। এছাড়া পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের সঙ্গে কথা বলে আসলে পাচার বা এই ধরনের কোনো সংশ্লিষ্টতার কোনো তথ্য পায়নি বলে আমাদেরকে সিলেট মহানগর পুলিশ অর্থাৎ এই দক্ষিণ সুরমা থানার ফাঁড়ির ইনচার্জ মুফিজুর রহমানও আমাকে জানিয়েছেন। আরিফ, এই ছিল আমার কাছে সিলেট থেকে। ধন্যবাদ মারুফ। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ, জানাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ে নিখোঁজ 4 শিক্ষার্থী যে সিলেট থেকে উদ্ধার হয়েছে তার সবশেষ দেখছেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আগামী দিনে নিরাপদ রাজশাহী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আগামী দিনে দুষ্টের দমন, ভালো মানুষের জন্য নিরাপদ রাজশাহী গড়ে ওঠার দৃঢ় প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে খুবই অগ্রাধিকার দিয়েছেন। গত বছরের ভয়াবহতার পর এবারও ডেঙ্গু নিয়ে আতঙ্কে উপকূলীয় জেলা বরগুনার মানুষ। অভিযোগ, রোগতত্ত্ব এবং গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের বাস্তবায়ন হয়নি, তাই এবছরও বাড়ছে ঝুঁকি। তবে প্রশাসন বলছে সংক্রমণ নিয়ন্ত্রণে এবার নেওয়া হচ্ছে সমন্বিত ব্যবস্থা। চিকিৎসকরা তাগিদ দিচ্ছেন ব্যক্তিগত সচেতনতার ওপর। ডেঙ্গুর ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বরগুনাবাসীকে। 2025 সালে দেশে মোট ডেঙ্গু সংক্রমণের 10%ই ছিল এ জেলায়। সরকারি হিসেবেই আক্রান্ত হন 10,000-এরও বেশি মানুষ, প্রাণ যায় অন্তত 58 জনের। ভয়াবহ সংক্রমণের পর গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর তুলে ধরে বিভিন্ন সুপারিশ। তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অভিযোগ স্থানীয়দের। জনসচেতনতা বৃদ্ধির জন্য গত বছর কিন্তু অনেক কাজ করা হয়েছে, কিন্তু এই বছরে সেরকম একটা দেখা যায় না। আমার চোখে এখন পর্যন্ত দেখিনি কোনো মেডিসিন স্প্রে করা বা কিছু এরকম। মশা নিধনের জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত পৌরসভার, সেটা এখন পর্যন্ত আমরা সেভাবে দেখিনি। সচেতন মহলের দাবি এখনই ব্যবস্থা নেয়ার, অন্যথায় প্রাণঘাতী এ রোগ আবারও চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। মশক নিধনের ব্যবস্থা না থাকায় এই মশার প্রজনন কিন্তু বাড়ছে এবং একই সাথে ডেঙ্গুর একটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে। তবে প্রশাসনের দাবি, আইআইডিসিআর এর পরামর্শে নেওয়া হচ্ছে প্রস্তুতি। ব্যক্তিগত সচেতনতার তাগিদ চিকিৎসকদের। আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন সেটা জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত,
ফলে আমরা যদি চিন্তা করি আমাদের ডেঙ্গুর সিজনটা এখনও ভালো করে শুরুই হয় নাই, ফলে এইটা ভেবে আমাদের আশ্বস্ত হওয়ার কোনো উপায় নাই যে এবার ডেঙ্গু আমাদের কম। এবছর আমাদের সার্বিক প্রস্তুতি ভালো এবং আমরা কিন্তু বরগুনা পৌরসভা সহ পুরো জেলাতেই আমরা কিন্তু সামগ্রিকভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে আমাদের মশার জন্য লার্ভিসাইড এবং ফগান মেশিন ক্রয় করা হয়েছে এবং আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ আমরা কিন্তু তাদের মশার ওষুধ ছিটানো হচ্ছে এবং লার্ভার যে প্রজনন স্তর এগুলোকে ধ্বংস করে যাচ্ছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 228 জন। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা। চাকরি পুনর্বহালের দাবিতে বাগেরহাট সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি আদায়ে প্রশাসনিক ভবনেও তালা দেন তারা, এমনকি দ্বারস্থ হয়েছেন হাইকোর্টেরও। দাবি পূরণে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরি পুনর্বহালের দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি। সকালে বাগেরহাট সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটে তালা দেয় তারা। করিডোরে অবস্থান সহ চলে বিক্ষোভ, স্লোগান। অভিযোগ, গত 2 বছর ধরে নিয়ম মেনে দায়িত্ব পালন করলেও তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অজানা কারণে নতুন ঠিকাদার নতুন কর্মচারীদের নিয়োগ দিয়েছেন। চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন 64 জন কর্মচারী। চাকরি আমরা যার যার স্থান থেকে দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছি, এখন হঠাৎ কালকে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের চাকরি নাই। কারণ দর্শানোর নোটিশ কোনো কিছু না দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে 1 তারিখ থেকে আমাদের চাকরি থাকবে না। ৬৬টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এই জায়গায় অনেক ছেলে মেয়ে অনেক কিছু তারা খারাপ কাজে জড়িত হয়ে যাবে। আমাদের চাকরি থেকে যদি বাদ দেওয়া হয় আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাকে তো এই বসে কেউ চাকরিও দেবে না। এ সময় নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদান করতে আসলে বাধে হট্টগোল। পরে পরিস্থিতি শান্ত করে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। আমার উপরস্থ কর্তৃপক্ষের সাথে আলোচনা করি, সাথে সাথে আইনের দৃষ্টিতে যেভাবে হয় সেভাবেই কিছু করার আমরা চেষ্টা করব। এবং আমি সবার কাছে আবেদন জানাই যেন এই হাসপাতালে সাধারণ রোগীরা আছে তাদের সেবার যেন কোনো ব্যত্যয় না ঘটে। নবনিযুক্ত ঠিকাদারের চুক্তি অনুযায়ী হাসপাতালে 94 জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরতরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হবিগঞ্জের রেমা, কালেঙ্গা ও রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলে চলছে অবাধে গাছ নিধন এবং পাচার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্র বছরের পর বছর ধরে বন উজাড় করছে। ফলে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর আবাসস্থল। হবিগঞ্জের চুনারুঘাটের ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। এ বনে রাতের আধারে এভাবেই চলছে বৃক্ষলুট। বছরের পর বছর ধরে অবাধে এভাবেই গাছ নিধন ও পাচারের কারণে অনেকটাই বদলে গেছে বনের চিত্র। কমে গেছে বড় গাছের সংখ্যা, যা পুরো বাস্তুতন্ত্রের জন্য তৈরি করেছে নতুন সংকট। রেমা কালেঙ্গায় রয়েছে প্রায় 638 প্রজাতির গাছপালা, লতাগুল্ম ও নানা প্রজাতির বন্যপ্রাণী। একসময় বনের গভীরে দেখা মিলত বিরল ও বিশালাকৃতির মূল্যবান গাছের। শুধু রেমা কালিঙ্গায় নয়, প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলেও। অব্যাহত গাছ নিধন ও পাচারের কারণে সাতছড়ি জাতীয় উদ্যান সহ বিস্তীর্ণ এলাকা উজাড় হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সাথে বনাঞ্চল ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, সংকুচিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্র রাতের আধারে বন থেকে মূল্যবান গাছ কেটে পাচার করছে। এগুলো যে শুধু সরকার বা প্রশাসন থেকে গাছগুলো কাটা হচ্ছে তা না, হয়তো বনবদ্ধসরাও গাছ কাটতে পারে। যেভাবে গাছ থাকার কথা সেভাবে নাই, অনেক গাছ কেটে নিয়েছে। ইদানিং গাছের গোড়া দেখা যাচ্ছে, এটা কর্তৃপক্ষ হয়তো যোগসাযোগ থাকতে পারে। আমি বর্তমান প্রশাসন যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তাদের ভূমিকা রাখার আমি অনুরোধ জানাই। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে বনাঞ্চল পাহারা দেয়া কঠিন হয়ে পড়ছে। রঘুনন্দন বনাঞ্চলের চারিদিকে চা বাগান থাকা এবং অনেকগুলি রাস্তা থাকা আমাদের সর্বসাধারণ জনগণ দিয়ে প্রত্যেকটি রাস্তা এট এ টাইমে কন্ট্রোল করা সম্ভব হয়ে পড়ে না। তারপরে আমরা সাহায্য চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গাছ পাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর তারা। বনাঞ্চলের যে গাছগুলো, এগুলো কিছু দুষ্কৃতকারী গোপনে তারা গাছ কেটে বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের জায়গায়, তারা সেগুলোকে পাচার করে। এই বনে যে গাছের বিষয়গুলোতে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সুমন, সে ডাকাত সুমন নামেও পরিচিত স্থানীয়ভাবে,
তো তাকেও সে এখন হেফাজতে আছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জে আগুনে পড়েছে একটি ঝুটের গুদাম ও চায়ের দোকান। সকালে দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটের ওই গুদামটিতে হঠাৎ আগুন লাগে, ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকানেও। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জে প্লাবনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার ভোটমারি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত 450 পরিবারের হাতে চাল, চিড়া, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেওয়া হয়। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয় নিচু এলাকা, সাথে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় সব পরিবার। শ্মশানে থাকা অন্ধ ঘোড়াকে বাঁচিয়ে আলোচনায় সাতক্ষীরার কলেজ ছাত্র সোহান। পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিয়েছেন সহায়তাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সোহান। অন্ধ ঘোড়ার ঠাঁই হয়েছিল শ্মশানে, বাঁচিয়েছেন কলেজ ছাত্র সোহান। আগলে রেখেছেন পরম মমতায়, যা কুড়িয়েছে প্রশংসা। পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়ার চান্দুরিয়া এলাকার বাসিন্দা সোহান তুলে ধরেন ঘোড়াটির করুণ কাহিনী। জানালেন অন্ধ ঘোড়াটিকে শ্মশানে ফেলে গিয়েছিল মালিক। ঘুরতে গিয়ে প্রাণীটিকে দেখতে পান তিনি, এরপর নিয়ে আসেন বাড়িতে। পশু চিকিৎসক দেখানো সহ পরম যত্নে আগলে রেখেছেন সোহান। তার 2 চোখ অন্ধ হওয়ার কারণে মালিক তাকে ওইখানে শ্মশানের ওইখানে ফেলে যায়। তারপর থেকে আমি তাকে লালন পালন করছি এবং তার যাবতীয় যা খরচ হয় সবকিছু দেখাশোনা করি এখন আমি। অন্ধ ঘোড়াকে বাঁচানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাৎক্ষণিক খোঁজ নেয়া ও সহায়তার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার রাতে সেই সহায়তা পেয়েছেন সোহান। এই নিউজটা প্রচার করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখার সাথে সাথে বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম বকুল সাহেবের তাৎক্ষণিক এই কার্ডপিসটা দেয় এবং বলে যে খোঁজ খবর নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হয়, সেখান থেকে সবাই এখন আসে, এসে প্রধানমন্ত্রী সেখান থেকে আমাকে কিছু পাঠায় এবং আমার সাহায্য করে। কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি সে আমাকে এইভাবে সাহায্য করবে কিংবা এত তাড়াতাড়ি সে সাড়া দেবে। সোহানের এমন মানবিকতায় খুশি তার পরিবার, আনন্দিত এলাকাবাসীও। মোটামুটি ভালো সুনাম পেয়েছে দেশবাসীর কাছে, কারণ এরকম কাজ তো করবে না, মানবিক কাজ খুব কম লোকই করে। সারা দেশের লোক তাকে খুব তার প্রতি খুব ঠিক রাখিয়েছে। ঘোড়াটা এখান থেকে 1 বছর আগে শ্মশানের ওখান থেকে গোড়াই পাইছিল আমার বন্ধু সোহান, সে তখন থেকেই তাকে লালিত করছে। স্থানীয়দের দাবি, গত বছর ঘোড়দৌড় প্রতিযোগিতায় হেরে যায় ঘোড়াটি। এতে ক্ষুব্ধ হয়ে মালিক ঘোড়ার 2 চোখ খুঁচিয়ে নষ্টের পর ফেলে রেখে যান শ্মশানে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে সারা দেশে। ফুটবল প্রেমীদের নিয়ে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, সারা দেশেই ফুটবল উন্মাদনা চলছে, সিরাজগঞ্জে চিত্র কেমন? আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের বাইরে অন্য দলের সমর্থক সিরাজগঞ্জে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। আরিফ, আপনি যেমনটি বলছিলেন, ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর যে উন্মাদনা, সেটি কিন্তু আসলে সারা বিশ্বের সাথে সাথে সারা বাংলাদেশ এবং এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি সিরাজগঞ্জের প্রত্যন্ত শাহজাদপুর উপজেলাতেও কিন্তু আসলে ফুটবলের যে উন্মাদনা সেটি বিরাজ করছে। আমি যদি একটু দেখাই, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জের শাহজাদপুরে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়টির ওসমান শহীদ ওসমান হাদি আবাসিক হলে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে হলে যেমনটি দেখছি, এখানে শিক্ষার্থীরা কিন্তু আসলে
আসলে ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য যে দেশের ফুটবল টিমগুলো রয়েছে, সেই টিমগুলোতে যারা ভক্ত তারা কিন্তু আসলে প্রত্যেকের টিমের যে প্রতি যে ভালোবাসা সেটিতে কিন্তু আসলে একদম মজে গেছে বলা চলে। আমরা যেমনটি দেখছি প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রত্যেকটি ভক্ত যারা রয়েছেন, ফুটবল প্রেমী যারা রয়েছে, তারা কিন্তু পছন্দের দলের যে বড় বড় পতাকা সেগুলো কিন্তু আসলে টানিয়ে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করছে। আমি একটু কথা বলবো, এখানে একজন আর্জেন্টাইন ফুটবল ফ্যান রয়েছে, তার সাথে কথা বলবো। আসলে আপনি আসলে আর্জেন্টিনা ফুটবল দলকে আসলে কেন সমর্থন করছেন এবং কি পাচ্ছেন এখান থেকে? আসলে আর্জেন্টিনা দল এমন একটা দল, আসলে যদি কেউ ফুটবল বোঝে, আসলে ফুটবল যদি কেউ বোঝে তাহলে বুঝতে গেলে তাকে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে। কারণ এই দলের ভিতরে একজন মহানায়ক আছে, এই মহানায়ক হচ্ছে আমাদের মেসি। কারণ মেসির খেলা বুঝতে গেলে অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে, এর বিকল্প কোনো কিছু এখানে আমরা দেখতে পারি না। এবারও ইনশাল্লাহ আর্জেন্টিনা জয়ী হবে ইনশাল্লাহ, গতবারের মতো। যেমনটি আসলে বলছিলেন, তিনি আসলে তার আর্জেন্টিনাকে আর্জেন্টিনা ফুটবল টিমকে সমর্থন করার মূল কারণ হিসেবে তিনি এই মুহূর্তে কিন্তু চিহ্নিত করছেন যে ফুটবল বিশ্বের যিনি আসলে ফুটবল ঈশ্বর নামে যিনি আসলে বিবেচিত, সেই লিওনেল মেসির ভক্ত হিসেবে কিন্তু তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন। আমি কথা বলবো ব্রাজিলের একজন সমর্থক রয়েছে। আসলে এই যে আর্জেন্টাইনরা বলছেন তাদের একজন আইকন রয়েছেন মেসি, আপনাদের টিমে আসলে আইকন কে রয়েছে এবং তার খেলা আপনারা এই বিশ্বকাপে কেমন দেখছেন? আসলে আমাদের ব্রাজিল টিমে আমাদের আইকন হচ্ছে নেইমার, তাছাড়া আর অনেকেই আইকন আছে। আসলে বলতে পারি যে আমাদের ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারেই একজন লিজেন্ড এবং আমাদের আইকন। এবার বিশ্বকাপে আমি আশা করি আমাদের ব্রাজিল অবশ্যই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এবং আমরা চাই এবং মানে ফুটবল বিশ্বকাপে আমাদের ব্রাজিল এই কাপটা নিয়ে আসবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে ব্রাজিল ফুটবল টিমের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত হেক্সা অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ বিজয়ের যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে যেমন ব্রাজিলবাসী একটি প্রত্যাশা তো ব্রাজিলবাসীর নিশ্চয়ই রয়েছে, সেরকম বাংলাদেশে যারা ব্রাজিল ফুটবল দলের ভক্ত যারা রয়েছেন, বিশেষ করে আমি যে স্থানটিতে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, এখানে ভক্ত যিনি রয়েছে তিনি কিন্তু আসলে বলছিলেন তারা প্রত্যাশা করছেন যে এবার যে আর্জেন্টাইন টিম তাদের যে হেক্সা মিশন সেটি পূরণ করবে। আসলে আর একজন আর্জেন্টাইন সমর্থক রয়েছেন, তার কাছে আসলে ব্রাজিলের এবার আসলে হেক্সা মিশন বাস্তবায়ন সম্ভব হবে কিনা এবং আপনাদের টিমের জন্য আপনারা কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আসলে আমার জন্মের পর থেকে আমি শুনতেছি যে মিশন হেক্সা নামে একটা শব্দ আছে, কিন্তু সেটা এখন আজও দেখতে পারি নাই। তো আমার মনে হয় না আর দেখার সৌভাগ্য আমার হবে। আর আর্জেন্টিনার কথা যদি বলি, আমরা এবার বিশ্বকাপ নিয়ে খুব আশাবাদী। আমাদের দলীয় যে দলের প্লেয়ারদের যে মানসিকতা, জেতার যে একটা ক্ষুধা এবং দলীয় যে ভারসাম্য এবং মেসির যে সাম্প্রতিক ফর্ম, তাতে আমরা এবার আশাবাদী যে ভালো কিছু হবে। এবং আর্জেন্টিনার যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে এদের রক্ষণভাগ এবং মিডফিল্ডের মধ্যে একটা সমন্বয়, স্কলানির যে একটা এই ট্যাকটিসে আসলে প্রতিপক্ষ বেশি ঘায়াল হচ্ছে। মিডফিল্ডের সাথে আপনার অ্যাটাকিংয়ের একটা মারাত্মক সমন্বয় কাজ করতেছে, যার কারণে আমরা আশাবাদী। এবং এখানে মেসি নির্ভরশীল আসলে কেউই না। এখানে আমার ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মতো কিছু তরুণ প্লেয়ার আছে যারা যে কোনো সময় খেলার ফলাফল ঘুরে দিতে পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আর্জেন্টাইন ভক্ত তিনি আসলে কিন্তু বলছিলেন যে তিনি কেন এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে আসলে প্রত্যাশা করছেন, সেই বিষয়টি কিন্তু তিনি আসলে বলছিলেন। আমরা যাব আর একজন এখানে ব্রাজিল সাপোর্টার রয়েছেন, তার সাথে কথা বলবো। আসলে আমরা যেমনটি দেখছিলাম ব্রাজিলের সর্বশেষ যে ম্যাচ অর্থাৎ নকআউট পর্বের নকআউটের প্রথম ম্যাচে কিন্তু ব্রাজিলকে আমরা দেখেছি যে সংগ্রাম করতে হয়েছে বিজয়ের জন্য, একদম শেষ মুহূর্তের গোলে কিন্তু তারা বিজয়ী হয়েছেন। তো সেই ম্যাচে আপনাদের যিনি আইকন নেইমার, যাকে খেলার আসলে আপনার ভক্ত, তাকে ম্যাচে দেখা যায়নি। তো আগামী ম্যাচগুলো ব্রাজিল কেমন করবে প্রত্যাশা করছেন এবং আপনাদের যে পছন্দের খেলোয়াড় সে থাকবে কিনা, কি মনে হচ্ছে? আসলে নেইমারকে যে মাঠে যে আশেপাশে থাকে এটাই আমাদের জন্য অনেক ভাগ্য। কারণ নেইমারকে মাঠে পেয়ে অন্যান্য প্লেয়াররা আরও ইন্সপায়ার হয় আরও ভালোভাবে খেলানোর জন্য। আর নেইমারের কথা বাদ দিলাম, আমি যদি আর্জেন্টিনার সাপোর্টারদের কথা বলি, তারা কিছুদিন পর পরই বাবা চেঞ্জ করে। কয়দিন আগে ছিল জাপানে টিনা, এখন আবার মুভ করছে কোথায়? নরওয়েতে। তাহলে এই মনে করেন ব্রাজিলে আমরা নেইমার আগামী ম্যাচে অবশ্যই খেলবে নরওয়ের সাথে। আসলে যেমনটি শুনছিলেন আসলে বলা চলে যে ফুটবল বিশ্ব কিন্তু এই মুহূর্তে ফুটবল বিশ্ব যেমন বিভিন্ন দলের বিভক্ত হয়ে রয়েছে, বাংলাদেশি যারা ভক্ত রয়েছে এবং সিরাজগঞ্জের যারা ভক্ত রয়েছে তারাও কিন্তু আসলে শুধু ব্রাজিলই আর্জেন্টিনা নয়, অন্যান্য যে ফুটবল দলগুলো। সঞ্চয়, আমরা বুঝতে পেরেছি আপনার সারা বিশ্বে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে, সেই উন্মাদনা সিরাজগঞ্জেও লেগেছে, আমরা সেই খবর জানছিলাম। এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে সূচনা হাসানের কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি সূচনা হাসান। শুরুতেই শিরোনাম। বান্দরবানের প্রশংসায় ভাসছেন স্কুলের জন্য নৌকা চালানো সেই শিক্ষক, প্রধানমন্ত্রীর নির্দেশে হচ্ছে জাতীয়করণ, উচ্ছ্বসিত স্থানীয়রা। আমাদের স্কুলে সরকারি ঘোষণা দিয়েছেন, আরো আমরা অনেক খুশি। বর্তমানে সরকার এই বিষয়টা
দেখে উদ্যোগ নিয়েছে। এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই। নানা সংকটের মাঝেও বিদায় অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের রেকর্ড আয় মিলেছে অবকাঠামো উন্নয়ন সহ রাজনৈতিক স্থিতিশীলতার সুফল। এবারে বিস্তারিত। নৌকা চালিয়ে বিদ্যালয়ের খরচ বহন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষক বামুং খিয়াং মিলেন। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এবার জাতীয়করণ হচ্ছে বিদ্যালয়টি। পাহাড় আর নদী ঘেরা দুর্গম জনপদে শিক্ষার আলো ছড়াতে প্রধান শিক্ষকের এই উদ্যোগ প্রশংসায় ভাসছে। আকাশ মারমার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। সাঙ্গু নদীর বুক চিরে এগিয়ে চলছে নৌকা, যা শুধু নৌকা নয়, এগিয়ে চলছে একটি স্বপ্ন। অসমাপ্ত সে গল্প মিশছে নদীর জলে ঢেউয়ে। বৈঠার প্রতি টানে যেন ছড়িয়ে পড়ছে ভালোবাসা, আর জ্বলে ওঠে নিভতে থাকা শিক্ষার আলো। বান্দরবানের দুর্গম এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক বামুং খিয়াং মিলেন। যাত্রী পরিবহন করা তার প্রতিদিনের সংগ্রাম। নৌকা চালিয়ে যে আয় হয় তার বড় অংশ সংসারে নয়, যায় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, প্রতিষ্ঠানের খরচ যোগাতে। সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই। আমাদেরকে সরকারিকরণ করবেন বলে বলছেন, এটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। এখানে দুর্গম এবং যাতায়াতের খুবই সমস্যা। হোস্টেল কেন্দ্রিক ছাড়া এই স্কুল এবং এখানকার ছাত্রছাত্রী বাড়ানো অসম্ভব। সরকার যদি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে যদি দেয়, তাহলে এই এলাকায় ঝরে পড়া মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক সব ঝরে পড়াগুলো রোধ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। থানচি উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের দুর্গম তিন্দু ইউনিয়ন। পাহাড় আর সাঙ্গু নদী ঘেরা এই জনপদের ছোট্ট তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। অর্থ সংকটে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখনই বিদ্যালয় বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রধান শিক্ষক। বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণায় খুশি অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়টি সরকারি হওয়ার জন্য। আমরা সরকারি ভালোভাবে পড়াশোনা করতে পারি, আমরা অনেক খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি অত্যন্ত পরিশ্রমী। উনি দীর্ঘ বছর এই স্কুলকে টিকিয়ে রাখার জন্য উনি নিজে স্বইচ্ছাভাবে চেষ্টা করেছেন এবং আন্তরিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে এসেছেন। সরকারি ঘোষণা পর থেকে অনেক খুশি। এই খরচের মাধ্যমে আজকে প্রধানমন্ত্রী, বর্তমানে সরকার এই বিষয়টা দেখে উদ্যোগ নিয়েছে। এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই। প্রধান শিক্ষকের কাছ থেকে অনেক যারা সহকারী শিক্ষক আছে, আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। আমাদের হাই স্কুলে সরকারি ঘোষণা দিয়েছেন, আরো আমরা অনেক খুশি, কারণ আমাদের ছেলে মেয়েরা আরো উন্নতি হবে। এই উদ্যোগকে শিক্ষার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা জানাই। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। শিক্ষক আছেন 6 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শ্রমিক আন্দোলন, বৈশ্বিক সংঘাতের প্রভাবের পরও বিদায়ী অর্থ বছরে রেকর্ড আয় করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের তুলনায় কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি এবং জাহাজের সংখ্যা বাড়ায় মোট আয় ছাড়িয়েছে 6,500 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিচালন দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় বেড়েছে আয়। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়েই অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার আঁচ লেগেছিল চট্টগ্রাম বন্দরেও। অন্যদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন অচল ছিল কার্যক্রম। এর মাঝেই সদ্য শেষ হওয়া অর্থ বছরে ভালো পারফরমেন্স করেছে চট্টগ্রাম বন্দর। সেই সাথে ব্যয় কমিয়ে করেছে আয়ের নতুন রেকর্ড। কন্টেনার হ্যান্ডলিং করেছে 35,18,841 একক, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 7% বেশি। কার্গো হ্যান্ডলিং হয়েছে প্রায় 13,78,00,000 টন, যা
5.36% বেশি। জাহাজ হ্যান্ডলিং করেছে 4,324টি, যা আগের অর্থবছরের চেয়ে 247টি বেশি। এর সঙ্গে কমেছে জাহাজের গড় অবস্থান সময়ও। এর প্রভাবে 2025-26 অর্থ বছরে বন্দরের আয় হয়েছে রেকর্ড 6,630 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 1,264 কোটি টাকা বেশি। এই আয়ের বিপরীতে গেল অর্থ বছরের তুলনায় ব্যয় সাশ্রয় হয়েছে 436 কোটি টাকা। কারণ আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করবে। বন্দরের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও ডিজিটালাইজেশনের পাশাপাশি নতুন টার্মিনালের উপর জোর দেওয়ার চাহিদা যদি মনে করেন যে গ্রোথ যদি 8-9% হয়, তাহলে আপনি অবশ্যই 3-4 বছরের মধ্যে একটা টার্মিনাল যোগ করতে হবে, এবং এই টার্মিনাল যোগ না করলে পরে বিপদ ঘটে। 2031 সালের মধ্যে প্রায় 54 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বন্দরের কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দাবি করেন তারা। আমাদের পেছনে তখন এটা বলতেই হয়, সাংবাদিক বন্ধুরা যদি আমাদেরকে সহায়তা না করেন। বন্দর যার, সম্পদ যার, কিন্তু বিশ্ব সম্রাট। আমেরিকা এখন সেই বিশ্ব সম্রাট হওয়ার আশায় আজকে যত্রতত্র কামড় দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলোই যদি আমরা সমাধান করতে পারি, তাহলে এই বন্দরকে আমরা বর্তমান যে সক্ষমতা আছে সেই সক্ষমতার চাইতে অনেক বেশি সক্ষম আমরা করতে পারবো। কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরঘাট এলাকায় নোঙর করা FV দেশ নামের জাহাজটির ইঞ্জিন কক্ষে হঠাৎ আগুন লাগে। এতে দগ্ধ 2 জন মঙ্গলবার রাতে মারা যান। ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ICUতে চিকিৎসাধীন আছেন ট্রলারটির ক্যাডেট ইঞ্জিনিয়ার। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন 3 জন। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।